হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটো মাইলস। তো মোটো মাইলসে আপনাদের সবাইকে স্বাগতম। ভাইরা তো নোটিসই করতেছে না। যাই হোক, বেরিয়ে পড়লাম বাসা থেকে। কিছু কাজ আছে, সেগুলো সেরে ফেলবো, পাশাপাশি একটা ভ্লগও শ্যুট হয়ে যাবে। সো আজকে আমার ব্যাপারে কিছু কথা বলি, যেহেতু মোটো ভ্লগ শুরু করতেছি। সো মোটরসাইকেল নিয়েই কিছু কথা বলি, আমার বাইকের ব্যাপারে। এটা অবশ্য আমার সেকেন্ড বাইক। আমার ফার্স্ট বাইক ছিল সুজুকি জিক্সার SF FI ABS, যেটা আমি 2021 সালে প্রথম কিনেছিলাম। দেন ওইটা অ্যারাউন্ড 2.5 ইয়ার্স ইউজ করার পর ওইটা সেল করে দিয়ে দেন R15 ভার্সন 4 BS7 অনঅফিসিয়াল এটা নিয়েছি। সো অনেকের কমপ্লেন আছে যে ভাই আনঅফিসিয়াল বাইক কেন নিয়েছেন, আনঅফিসিয়াল বাইকে কোনো ওয়ারেন্টি থাকে না, কোনো সার্ভিস থাকে না। তো ব্যাপারটা হচ্ছে, ওয়ারেন্টি দেয় বলতে একটা অফিসিয়াল বাইকের ওয়ারেন্টি দেয়। আমি কখনো বলবো না যে আপনারা কেউ আনঅফিসিয়াল বাইক সবসময় কিনেন, অথবা অফিসিয়াল বাইক আরও কেনা দরকার নাই। অবশ্যই অফিসিয়াল বাইক কিনবেন। অফিসিয়াল বাইক কিনলে অনেকগুলো সাপোর্ট পাওয়া যায়, লাইক আপনি ওয়ারেন্টি পাবেন। যেমন ইঞ্জিন ওয়ারেন্টি থাকে 2 বছরের অথবা 20,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেটা সেই পর্যন্ত সময় থাকে। সো ইঞ্জিনের কথা বাদই দিলাম। ইয়ামাহার মতো বাইকের ইঞ্জিনে 20,000 কিলোমিটার কোনো ব্যাপারই না, 2 বছর চালানো কোনো ব্যাপারই না, ফুল ফ্রেশ থাকে ইঞ্জিন। তাছাড়া কিছু কিছু পার্টসের জন্য এদের ওয়ারেন্টি থাকে, কিন্তু আমার মনে হয় না। যেমন আমার বাইকটাই এটা 19,600 কিলো চলেছে। আমার এখন পর্যন্ত বাইকের কোনো পার্টসে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো আমার মনে হয় না যে 2 বছরের মধ্যে অথবা 20,000 কিলোর মধ্যে বাইকের কোনো ইয়ামাহার মতো ব্র্যান্ডের কোনো বাইকের পার্টসে প্রবলেম হবে। তো এই জন্যই আমি আনঅফিসিয়াল বাইকটা নিয়েছি। এতে আমার দামটাও তুলনামূলক অনেক কম পড়েছে অফিসিয়াল থেকে। এটা আমি কিনেছিলাম, শুধু বাইক নিয়েছিলাম 5,40,000 টাকা থেকে। পেপারসের খরচ তো আলাদা আছে। এটা ঢাকা থেকে নিয়েছিলাম, ঢাকা মেট্রো আমার নাম্বার। তো বাইকটা ভালোই চলছে। হ্যাঁ, ইস্যু হলো আমাদের খুলনা মতো শহরে, যেটা হলো সার্ভিসিংয়ের ইস্যু। যে আনঅফিসিয়াল বাইক নেওয়ার পর এটার অফিসিয়াল শোরুমে কোনো ধরনের সার্ভিস তো দূরের কথা, কোনো কাজই করে না তারা। তো এটা বাইরে থেকে কাজ করাতে হয়। আর বাইরের গ্যারেজগুলা খুলনা শহরের ভাই, এরা যা কাজ করে সেটা অতুলনীয়। তাদেরকে বলা হয় একটা, তারা করে একটা। ইভেন আমার রিসেন্ট একটা ইনসিডেন্টের উপরে আমার বাইকের, আমি অবশ্য গ্যারেজের নামটা নিব না, আমার বাইকের ক্লাসটা ফ্রি প্লে একটু বেশি হয়ে গিয়েছিল। তা আমি দোকানে গিয়েছিলাম যে আমার ফ্রি প্লেটা বেশি হয়ে গেলে, ক্লাসটা লুজ হয়ে গেলে বাইকটা একটু ভার চলে। তো আমি এটা একটু ঠিক করতে গেছিলাম, এটা অ্যাডজাস্ট করার জন্য গিয়েছিলাম একটা গ্যারেজে। সেই গ্যারেজের মেকানিক আমার বাইকটা চালান, অতপর আমার ফিডব্যাক দেন যে ভাই আপনার বাইকে একটা ফুল মাস্টার সার্ভিস দিতে হবে। আমার ক্লাচ প্লেটের যে বক্স ওইটা লেদে নিয়ে যে ঠিক করতে হবে, ওইটা ঠিক করতে আলাদা 1,600 টাকা লাগবে। যাই হোক, আমি বললাম ঠিক আছে ভাই। দেন আমি ওখান দিয়ে বেরো অন্য গ্যারেজে যেয়ে খালি বললাম যে আমার ক্লাচের ফ্রি প্লেটটা ঠিক করে দেন, একটু অ্যাডজাস্ট করে দেন। সে অ্যাডজাস্ট করে দিল, তারা 50 টাকা দিলাম। সেও খুশি, আমিও খুশি। আমার বাইক চলতেছে আলহামদুলিল্লাহ পুরো ঠিকঠাক। তো ভাই ওই গ্যারেজের লোক কী বললো আমি আসলে বুঝিনি। আমি লাস্ট 1 মাস আগেই ঢাকায় গিয়েছিলাম বাইকটা নিয়ে। তখন আমি ঢাকায় যে একটা গ্যারেজ আছে স্প্যানার, সবাই চেনে মোটামুটি বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে যারা আছে, অনেক ভালো একটা গ্যারেজ। সেখান দিয়ে আমি আমার বাইকটা সার্ভিস করাই, মাস্টার সার্ভিস করাই। তার 1 মাসের মধ্যে এমন কোনো ঝামেলা হয়ে যায়নি যে আমার বাইকে আবার একটা মাস্টার সার্ভিস দিতে হবে। সো এইটা হলো সবচেয়ে বড় খুলনায় গ্যারেজের একটা প্রবলেম, যে একটু ভালো গাড়ি এখানে বেশিরভাগ লোকই আপনার 100cc যেসব বাইক আছে, অথবা পুরান কমন যেসব বাইক আছে, যেমন RTR FZ, এইসবের কাজ মোটামুটি ভালো পারে, পালসার। কিন্তু যেসব বাইক একটু মার্কেটে এক্সপেন্সিভ আছে,
যেমন জিক্সার আছে, এমটি আছে, R15 আছে, সিবিআর আছে। এগুলো কাজ করার জন্য কোনো দক্ষ লোকাল গ্যারেজ নেই। যেমন ঢাকায় আমরা এই সুবিধাটা পাই, কিন্তু খুলনায় আমাদের কাছে এই সুবিধাটা নেই, আমরা এই কাজটা করতে পারছি না। যাই হোক, এইভাবে আমাদের চালাইতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি বাইকের অনেক কাজ জানি, বুঝি কোনটার কারণে কি সমস্যা হচ্ছে। এই জন্য কোনো রকম বাইকটা নিয়ে রাস্তায় চলাচল করতে পারছি। না হলে দোকানদারদের যা অবস্থা বর্তমানে খুলনা শহরের, এরা মানুষকে ভাই ভুগুজুগু পড়ায় একটা বড় বিল করবে, এটাই হলো এদের মেইন ইন্টেনশন। কাস্টমার স্যাটিসফ্যাকশানটা এদের ভিতরে নেই বললে চলে। খুলনায় আমি মোটামুটি অনেকগুলো গ্যারেজেই কাজ করিয়েছি, আমি বাইরের কোনো গ্যারেজ থেকে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশান পাইনি, আমি যে কটা গ্যারেজ থেকে কাজ করিয়েছি। তো যাবো ময়লাপোতার দিকে। এখানে একটা দোকানে কাজ ছিল, অবশ্যই দোকানটা এখন খোলা আছে কিনা। আর অফিসিয়াল বাইকের একটা সুবিধা হলো যে অফিসিয়াল বাইক নেওয়ার পর আপনার বিভিন্ন ধরনের একটা সাপোর্ট দিবে অফিসিয়াল শোরুম। তাছাড়া যেমন ইয়ামাহার একটা বাইকিং কমিউনিটি আছে, ওয়াইআরসির এনারা, আমি যেহেতু ওয়াইআরসির তেমন একটা মেম্বার না, কারণ আমি আনঅফিসিয়াল বাইক নিয়েছি, কিন্তু ওয়াইআরসির অনেক মেম্বারের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, আমার পরিচিত আছে। তারা অন্যান্য মানুষের অনেক হেল্প করে যারা অফিসিয়াল বাইক কিনে থাকে। যেমন আমি অনেকে শুনেছি কারো ট্যাঙ্কিতে মরিচা পড়ে গেছে, কারোর ডিস্কে মরিচা পড়ে গেছে, এরা গেছে সার্ভিস সেন্টারে অত ভালো মতো রেসপন্স করিনি, দেন এই ওয়াইআরসির মেম্বাররা যে এটা অনেক সুন্দরভাবে তাড়াতাড়ির ভিতর রিজলভ করে দিয়েছে। যাই হোক, যেই দোকানে আসছিলাম ওই দোকানটা বন্ধ দেখলাম। যাক, প্রবলেম নেই, পর এক সময় আসবো। এটাই একটা তাছাড়া আমার বাইকের নিয়ে আরও অনেক কিছুই বলার আছে। যেমন অনেকে বলে, ভাই আপনি বাইকে কোনো ক্র্যাশ গার্ড অথবা বাম্পার লাগান না। আমি আসলে ক্র্যাশ গার্ড বাম্পার লাগায় বাইক চালাতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি যে বছর বাইক রাইড করি আমার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সো এই জন্য একটা কনফিডেন্সও আছে। তাছাড়া কিছু কারণ এটা একটু ক্রস করে নিই। এই ময়লাপোতা মোড়ের দেখেন কোন দিক দিয়ে যাব, দেখেন আমার নিয়েই চলে যাবে তারা এদিকে। আমি যাব না তো ভাই ওই রাস্তায়, আমি সোজা যাব, কিন্তু টেসলা আমার ওইদিকে নিয়ে চলে যাবে তাদের সাথে। যাই হোক, হ্যাঁ, তো যা বলছিলাম যে আমার কিছু বেনিফিটস আছে অ্যাকচুয়ালি আমার হাইটের জন্য, যার কারণে যদিও আমার বাইক কখনো ইমব্যালেন্স হয়, আমার পা নামানোর সাথে সাথে সেটা আমার ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার বাইক কখনো পড়েনি ওইভাবে কখনো। আর তাছাড়া ক্র্যাশ গার্ড বাইকের লুকটাও নষ্ট করে দেয়। ও, আজকের আবহাওয়াটা ভালোই গরম আছে, কিন্তু গতকালকের তুলনায় কম। একটা রোদেলা আকাশ। দেখেন কে কোন দিকে যাবে কিছু বুঝি না, সিগন্যাল কে কারো নাই।
বাইকের একটা ট্যুর দিতে এত মন চাচ্ছে, কিন্তু রিসেন্টলি কিছুদিন আগেই কুয়াকাটা থেকে ঘুরে আসলাম বাইক নিয়ে। তো আপাতত বাইক নিয়ে কোনো ট্যুর হচ্ছে না। অবশ্যই ইনশাল্লাহ আমাদের অনেক সুন্দর একটা ট্যুর প্ল্যান আছে এই মান্থে, যেটা বাইক ছাড়া। দেখা যাক কত দূর সেটা, কারণ এটা অনেক আগের, অনেক দিন ধরে প্ল্যান করা ট্যুর। আমাদের খালি এই ট্যুরটা ক্যান্সেলই হয়েছে। এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য ট্যুরটা বারবার ক্যান্সেল হয়েছে, জার্নি ডেট পোস্টপন্ড হয়েছে। এখন দেখা যাক, একটা ডেট ফিক্সড হয়েছে আমাদের এই মাসে। এখন কত দূর কি আগানো যায় এই ডেটটা নিয়ে, আশা করছি ইনশাল্লাহ এই মাসে সুন্দর একটা বড় ট্যুর দিতে পারবো। অ্যান্ড অবশ্যই জার্নিটা অ্যান্ড সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো একটু নিউ মার্কেটে আসছি, একটু কাজটা শেষ করে আবার জয়েন করছি আপনাদের সাথে। কাজ শেষ করে বেরোলাম নিউ মার্কেট থেকে। রাস্তার পথে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, ফোন ব্যবসায়ী, 3 দোকানের মালিক আমজাদ। কিন্তু সে রাস্তায় সতর্কভাবে, দেখেন, হেলমেট ছাড়াই বাইকটা চালাচ্ছে। হেলমেট পর, হেলমেট, এগুলো আসলে আমাদের সবারই খেয়াল রাখা উচিত। হেলমেট ছাড়া অবশ্যই বাইক রাইড করা ভালো না, কারণ দুর্ঘটনা কখনো কাউকে বলে আসে না। পুলিশ ভাই রং সাইড দিয়ে ঢুকাই দিল। আইন কানুনে যদি বাংলাদেশের এরকম অবস্থা, উনি রং সাইড দিয়ে ঢুকাই দেয়। দেখা যাক, এই যে বিশিষ্ট দোকান ব্যবসায়ী, নিউ মার্কেটের 2টা দোকানের মালিক ও বাইতনের একটা দোকানের মালিক। আপনাদের কারো যদি নতুন ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় বিক্রয় করা লাগে, এর কাছে আসতে পারেন। সে অনেক ভালো কাস্টমার সার্ভিস দেয়, কাস্টমার স্যাটিসফ্যাকশান দেয়। অ্যান্ড তার ফোনগুলো, ইউজড ফোনগুলো অনেক ভালো, আসলেই অনেক ভালো। তার বাইতুন্নুরে একটা দোকান, যেটার নাম হচ্ছে ফোন স্টোর। নিউ মার্কেটে 2টা দোকান, একটি হচ্ছে দোতলায় অ্যাপেল বড়ো, আর একটি হচ্ছে নিচতলায় দি গ্যাজেট পার্ক। আমি নামটা ভুলে যাচ্ছিলাম, দি গ্যাজেট পার্ক। হ্যাঁ, এই 2টা দোকান। গ্যাজেট পার্ক ফোনটি অবশ্য ওখানে নতুন ফোনও পাওয়া যায়, পাশাপাশি ইউজড ফোন বাই সেল হয়। অ্যান্ড দোতলায় যে শপটি, ওখানে বেসিক্যালি আইফোনটা, অ্যাপেল বড়ো আইফোনটা আপনার বাই সেল হয়, ইউজড শপ। সো নতুন ফোন, পুরাতন ফোন যাই লাগে চলে আসবেন অ্যাপেল বড়ো অথবা গ্যাজেট পার্কে। তো যাচ্ছি বাসার দিকে। দুপুরবেলা বাসায় যাই, যে গোসল করে খাবার দাবার খেয়ে নিজের কাজে বসতে হবে। যেহেতু আমি কাজ করি বলতে, আমি একটা বর্তমানে ইউএস বেসড কোম্পানিতে কাজ করতেছি। জি, সো আগে ফ্রিল্যান্সিং করতাম, তো এখন মোটামুটি একটা ভালো কোম্পানিতে, রিলায়েবল কোম্পানিতে জব করতেছি। রিমোট জব আমার, ইউএস বেসড কোম্পানি। তো ঠিক আছে, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।